বড় ভাগ্য লইয়া আইসো বুবু। কি ভালো পরিবার, কি ভালো শাশুড়ি। সব যাই না তোমারে ঘরে তুলতেছে, তুমি অমত কইরো না। ভাইজান কি রাজি হবে? রাশাদরে মই বুঝাইয়া কমু, কেবল তুমি অমত কইরো না। দাদির কথার ভাবার্থ না বোঝার মতো অবুঝ রয় হুমায়রা। এখন সে দ্বিমত পোষণ করলে রাশাদ বিরোধিতা করবে, এবং হলো তাই। রাশাদ যখন জানতে পারল তার একমাত্র বোনের বিয়ে এমপি ফাইজান ইকবালের সাথে ঠিক হয়েছে, সে সরাসরি কঠিন স্বরে বলে দিল, এই বিয়ে হবে না। রাশিদের কথায় খেপে গেলেন শামসু। বৃদ্ধ কণ্ঠ বজ্রস্বরে বলল, ফাজলামি করস? বিয়ে হইব না কেরে? আলবাত হইব। কিটা ঠেকাইব? আমি। দাদার চোখে চোখ রেখে শান্তস্বরে উত্তর দিল রাশাদ। ফলে রাগ আরও বাড়ল শামসু মিয়ার। রক ফুলিয়ে বললেন, তুই আমার অবাধ্য হইবি? অবাধ্য হবার কিছু নেই। আমি নেতাগোতার সাথে বোনের বিয়ে দিব না। আর হুমায়রার এখন বাচ্চা, ওর পড়াশোনার প্রয়োজন। আপনি জিদ ছাড়েন, এই বিয়ে হবে না। ওদের মানা করে দিব আমি। খবরদার, এই খবরদার, যদি এরম কিছু স্বপ্নেও ভাবস তোরে লাথি দিয়া গোড় থেকে বের করমু। মাইয়া হইছে বিয়া করবে, কিসের এত পড়াশোনা? ওই দিন তোর মায়ের জন্য মুখে খালি লেগেছিল, বইলা ভালা পুলা বিয়া ভাঙ্গা দিছিল। আহারে, রাজধানীর মতো থাকতো মায়েরা। এখন নিজ থেকে আল্লাহ পাকে এত সুন্দর একটা সম্বন্ধ আনলো, আর তুই এইসস বিয়া ভাঙতি? জানোস তুই তোর বোনের নামে কি কি ছড়ায় মানুষ? জানোস তোর মা বাপের কীর্তির পরে একটা পরিবার আয় নাই। চেয়ারম্যানের বোন এই গ্রামে না, চেয়ারম্যানের বোন এই গ্রামের না, তাই তার মন উদার। এই বিয়া বাংলে কই বিয়া দিবি? মাইয়া মানুষ কি গড়ে রাখানোর জিনিস? জিদ দেখাবি না, সারা জীবন কি ওরে তুই পালবি? হ্যাঁ, আমি সারা জীবন আমার বোনকে পালবো, আমার আপত্তি নেই। রাশাদ এখনো শান্ত, তার মুখভাব অমলিন দৃঢ়। হুমায়রা বারান্দায় কাঠ ধরে দাঁড়িয়ে আছে। শামসু মিয়া রাগে কাঁপছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ঝাঁটা হাতে নিয়ে তীব্র ব্যথা অনুভব হলো তার বুকে। আহ করে বসে পড়লেন ধপ করে মাটিতে। এদিকে আতিয়া খাতুন স্বামী নাতির দ্বন্দ্বে মধ্যস্থতা করতে চিৎকার করে উঠলেন, রাশাদ, অসুস্থ মানুষটারে কেন চাতাইত চোস? পাগল হয়েছিস নি? সেটা দাদাকে বল, আমি তো শান্ত আছি। চুপ কর, তোর এত জিজ্ঞাসা জিগাবি বুড়ে ও বিয়া করতে রাজি কিনা। রাশাদ এবার তাকালো হুমায়রার দিকে। হুমায়রা চোখ নামিয়ে নিল। রাশাদ বোনের উদ্দেশ্যে বলল, হুমায়রা, তুই এই বিয়েতে রাজি? হুমায়রা জবাব দিল না, পা গুটিয়ে মাটি আঁকড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো কেবল। দ্বিতীয়বারের মতো শুধালো রাশেদ, হুমায়রা, কথা কস না কেন? তুই রাজি? তোমরা যা ভালো বুঝবে। হ্যাঁ না কিছু না বলেই উত্তরটা দিল হুমায়রা। রাশাদ বাঁকা হাসলো। বোনের মন বুঝতে খুব একটা কষ্ট হলো না তার। দাদাকে কাঁদ দিল উঠার জন্য, তার ঘরে নিয়ে বসিয়ে দিল খাটে। তারপর শান্ত স্বরে বলল, যতদিন হুমায়রা কলেজ পাশ না করবে আমি ওর বিয়ে দিব না। তাতে লোক যা ইচ্ছে বলুক, আমার শুনে কাজ নেই। শামসু মিয়া খেপলেন, কিন্তু শরীরের জোর মনকে সাহায্য করলো না। আতিয়া খাতুন তাকে ইশারা দিয়ে বললেন, এখন আর নয়, পরেরটা পরে দেখা যাবে। চেয়ারম্যান বাড়িতে বিয়ের কথা শুনে 2 দফা তুলকালাম বাঁধলো। প্রথম দফায় বাঁধালো আমান। নিজের অন্তঃস্থলে নিভৃত যতনে লালিত নারীকে অন্য কারোর স্ত্রী রূপে দেখার মতো স্পৃহা কোনো পুরুষেরই থাকে না, আমানেরও নেই। উপরন্তু সেই মানুষটি যদি হয় নিজেরই ফুফাতো ভাই, তবে সেই হৃদয় দহনের মাত্রা লাগাম ছাড়া। দেলোয়ার সাহেব তখন চুরুট টানছিলেন। আমান বিনা অনুমতিতে প্রবেশ করলো রুমে। ভনিতাহীন স্বরে বলল, বিয়ে আটকান। আমানের কথায় চোখ তুলে চাইলেন দেলোয়ার সাহেব, কিন্তু উত্তর দিলেন না। তিনি তার মতো করে চুরুট টানতে ব্যস্ত। বাবার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমান আবারও বলল, আব্বা, এই বিয়ে থামান। হুমায়রার বিয়ে ফাইজান ভাইয়ের সাথে হবে, আর আমি তা চুপচাপ বসে দেখবো তা হবে না। আমি ঘরে আগুন ধরাবো আব্বা। দেলোয়ার এখনো নির্বিকার, তার ভ্রুক্ষেপ নেই। আমান ধৈর্যচ্যুত হলো। অভিমান কষ্ট ফুটে উঠল কণ্ঠস্বরে, এমন কেন করলেন আব্বা? কেন হুমায়রা আমার বউ হইল না? কেন আব্বা আমার সাথে বিয়ে দিলেন না আপনি? আমি ওকে ভালোবাসি আব্বা। ফুপু সব জানে বিয়ে দিচ্ছে, কই সে তো একটি বারও ভাবলো না। শরীফা, আগুনে ঝাঁপ দিলে আমি দিব না, বলে যেও না। তুমি আমার একমাত্র সন্তান, তোমার বিয়ে আমি কোনো নষ্ট পরিবারের মেয়ের সাথে দেব না। আব্বা, চিৎকার করো না আমান, বলে যাইও না এটা আমার ঘর। একটু পর যে গলা ভেজাবা সেটাও আমার পয়সা দিয়ে। আমান দমে গেল। পরনির্ভরশীলতা গুণের মতো ধীরে ধীরে সেটা ভেতরের আত্মমর্যাদাটুকু খেয়ে ফেলে। বিনিময়ে থেকে যায় কেবলই খোলস। ফাইজান তখন বারান্দায় দাঁড়িয়েছিল। ফোনে জরুরি কথা বলছে সে। আগামী পরশু সংসদে অধিবেশনে যেতে হবে, কিন্তু মা যেতে চাইছে না, বিধায় তাকে অধিবেশন শেষে ফেরত আসতে হবে।
মন্ত্রণালয় থেকে ফোন এসেছিল, এবার বিল পাস হবে, তাই সবাইকে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কথা শেষে পেছনে ফিরতেই দেখলো মা দাঁড়িয়ে আছে, মুখে স্বচ্ছ হাসির প্রলেপ। ফাইজান তাকে দেখে মুচকি হেসে বলল, কি হয়েছে মা, এত খুশি আজ? আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে। মানে? একদম মনের মতো একটা মেয়ে পেয়েছি, পুরাই পুতুল। তোর সাথে কি দারুণ মানাবে। আহা, যেমন দেখতে তেমন ব্যবহার, তেজও আছে কিন্তু সুপ্ত, একেবারে পারফেক্ট এমপির বউ। শরীফা ছোট বাচ্চাদের মতো বিবরণে ব্যস্ত, তার খুশি ধরছে না। এদিকে মুখের রং পাল্টে গেল ফাইজানের, তার কপালে ভাঁজ পড়ল। কঠিন স্বরে বলল, আমার বউ? এসবের মানে কি মা? মনে হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে তোমার বিয়ে। এবার আমি কোনো কথা শুনবো না ফাইজান। আর আর অনুমতিতে আমার বিয়ে ঠিক করেছো তুমি? ভীষণ শীতল কণ্ঠে কথাটা বলল ফাইজান। ফাইজানের রাগ কখনোই মাত্রা ছাড়ায় না, তবে ধারালো চাকুর নেই শীতলতা যে কাউকে শিহরে দেয়। কিন্তু শরীফা দমল না, জোর দিয়ে বলল, আমার ছেলের বিয়ে দিতে আমার অনুমতি লাগবে? হাসালে, বিয়ে হবে ব্যাস। আর হুমায়রা খুব ভালো মেয়ে। হুমায়রা নামটি শুনতেই ভ্রুজোড়া একত্রিত হলো ফাইজানের। কঠিন স্বরে বলল, মেয়েটিকে নিয়ে অতিরিক্ত মাখামাখি করছো না তুমি? আমি তোমার কথায় তাকে ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করেছি, এখন তাকে বিয়েও করতে হবে? হাসালে মা, এবার তোমার পাগলামিতে আমি নেই, এটাই আমার শেষ কথা। ফাইজান, আমি তোমার কাছে অনুমতি নিচ্ছি না, ভুলে যেও না আমি তোমার মা। আর তুমি বিয়ে না করলে আমি ভুলে যাব আমার একটি ছেলে আছে। আমার জীবনের সাথে জড়িয়ে কারো জীবন নষ্ট হোক আমি তা চাই না। সব জেনে বুঝেও এমন একটা বিবেকহীন চিন্তা আমি প্রশ্রয় দিতে পারি না, তাই আমি তোমার পাগলামিকে প্রশ্রয় দেব না, এটাই আমার শেষ কথা। আমিও দেখব বিয়ে কি করে না হয়। রাগে ফুঁসতে ফুঁসতে ঘর ছাড়লেন শরীফা। দীর্ঘশ্বাস ফেলল ফাইজান। তার মা কেন এমন পাগলামি করছে বুঝে উঠতে পারছে না। সব জেনে শুনে একটা মেয়ের জীবন সে নষ্ট করতে পারে না। অতীতের সে কালো স্মৃতি এখনো যে মস্তিষ্কে ভেসে ওঠে। কলেজ যাবার সময় হুমায়রার পথ আটকালো আমান। আমানের এমন কাজে ঘাবড়ে গেল হুমায়রা। তার ভীত চোখ দেখে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে উত্ত্যক্ত করতে আসিনি। কি চাই আমান ভাই? শক্ত কণ্ঠে শুধালো হুমায়রা। তখন আমান কাতর স্বরে বলল, ফাইজানকে বিয়ে করো না হুমায়রা, ওকে বিয়ে করলে তোমারই বিপদ। আমানের কথাটা বোধগম্য হলো না হুমায়রার। চোখ কুচকে এলো, সন্দিহান দৃষ্টিতে ক্ষতবিক্ষত করলো সে আমানকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কিসের বিপদ? হুমায়রার কণ্ঠে নিজের প্রতি অবিশ্বাস লক্ষ্য করলো আমান। ম্লান হেসে বলল, ফাইজানকে বিয়ে করো না হুমায়রা, ওকে বিয়ে করলে তোমারই বিপদ। হুমায়রার অপ্রস্তুত হলো, দৃষ্টি নামিয়ে নিল সাথে সাথে। অশৃঙ্খল কপালে আসা চুলগুলো কানের পিছনে গুজল। মানুষটা বেপরোয়া দৃষ্টি তাকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত, না তাকালেও বোঝা যায় সেটা। আমান তখন বলল, এই বিয়েতে মানা করে দাও হুমায়রা। তুমি কি জানো ফাইজানের আগে একবার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের আগের দিন তার হবু স্ত্রী কিডন্যাপ হয়। প্রায় 72 ঘন্টা তল্লাশির পর তাকে পাওয়া যায়, কিন্তু মৃত। একটা জলজ্যান্ত মেয়েকে গলা কেটে নালায় ফেলে দিল, অথচ কেউ টেরও পেল না। আর এসব কিছুতেই ফাইজান ছিল মৌন, যেন তার কিছু যাই আসে না। তাই বলছি, এই বিয়েটা করো না। ফাইজান একটা প্রহেলিকা, তাকে সমাধান করতে গেলে নিজে আগলে যেতে হবে। তাই তোমাকে সাবধান করতে চাই। হুমায়রার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল সে। আতঙ্কের ছাপ স্পষ্ট মুখে। অপ্রতিভ ভীত স্বরে বলল, মেরে ফেললো? হ্যাঁ, মেরে ফেলেছে। কারা আর কেন? কারা জানা যায়নি, বলতে পারো ফাইজানের জানার ইচ্ছে হয়নি। কারণটা হয়তো ব্যক্তিগত শত্রুতা। বুঝবই তো, নেতা মানুষ, নেতাদের শত্রু না হলেও হাজারটা শত্রু। অবাক্কর ব্যাপার, ফাইজান পরের দিন এমন আচরণ করছে যেন কিছুই হয়নি। সেই 3 দিন পর তার মতো ঢাকা চলে গিয়েছিল শপথ গ্রহণ করতে। তাই বলছি, বিয়েটা করো না। হুমায়রা কিছু সময় চুপ রইল। অন্তঃস্থল থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্মিত স্বরে বলল, আমার হাতে কিছু নেই আমান ভাই, আমার নসিবের চাবিকাঠি আমার হাতে নেই। আল্লাহ যা করেন নিশ্চয় ভালোই হবে। অষ্টাদশীর মলিন কণ্ঠে আহত হলো হৃদয়। ঠিকরে বেরিয়ে আসতে চাইল জমাট কষ্টগুলো, কিন্তু পুরুষের কাঁদতে নেই, দুর্বলতা দেখাতে নেই। দোকানে আজ বেশ ভিড়, মনে হচ্ছে সবার ঘরেই কিছু না কিছু নষ্ট হয়েছে। সকাল থেকে মোট 7টা চার্জারই বিক্রি হয়েছে। মিঠু হাঁপিয়ে উঠেছে, অথচ রাশাদের মাঝে কোনো ক্লান্তি নেই। মিঠুর মাঝে মাঝে মনে হয় রাশাদ একটা মেশিন। একটি মানুষ ক্লান্ত হয় না কেন? মধ্যাহ্নের এখন শেষ ভাগ, খাবারের জন্য পেটে অমানুষের মতো প্রবৃত্তি সঞ্চালন করছে।
অথচ এই মানুষটি তাকে নামাজের 15 মিনিট ছাড়া কোনো ছুটি দেয়নি। সেই ফাঁকে অবশ্য সে একটা কলা পাউরুটি খেয়ে এসেছে, কিন্তু তবুও খিদে কমেনি। যতই হোক বাড়তি বয়সের ছেলে সে। আর সহ্য করতে না পেরে অসন্তোষ স্বরে রাশাদকে বলে উঠল, ভাইজান ছুটি দেন, খামু। পাউরুটি কলাকেও পেট ভরেনি? স্বাভাবিক গলায় কথাখানা বলল রাশাদ। সে হিসেব মেলাতে ব্যস্ত। মাসের শেষ বাকির হিসেবটা এখন দেখাটা প্রয়োজন। শফির টাকা পরিশোধের জন্য এই মাসে ধার করতে হয়েছে তার। সেই ধারের অঙ্কটাও মিলিয়ে নিচ্ছে। মিঠু মুখ ফুলিয়ে বলল, ওই তো 10 টেহায় একটু ছুটু রুটি, ওইতে এক কোনাও ভরে না। রাশাদ নিঃশব্দে হাসলো প্রস্তরের হাসি। নরম স্বরে বলল, বেশ, এবার পেট ভরিয়ে খেয়ে আয়, কিন্তু 10 মিনিট, 1 মিনিট এদিক ওদিক যেন না হয়। এই যে কাশেম ভাইকে ফোন দিবি, মাল দিয়ে যায়নি এখনো। আর কয়টা চার্জার আছে গুনে রাখবি, আমি একটু সদরে যাব। মিঠুকে আর পাইকে ছুটে খেতে বেরিয়ে গেল সে। রাশাদ তখন হিসেবে মগ্ন। গ্রামের প্রবীণ রহমত আসলেন প্রথমে। দোকানের বাইরে বেশ কিছু সময় ডাকলো। সারা শব্দ না পেয়ে ভেতরে আসলেন তিনি। চেয়ার টেনে বসতে বসতে বললেন, ও শামসুর নাতে, ওই নাতি সাহেব হনো না কে রে? ধ্যানমগ্ন রাশাদের ধ্যান ভাঙল। নাতি সাহেব নামটি মস্তিষ্কের বহুদিন পুরনো কিছু স্মৃতিকে তাজা করে তুলল। সেই সাথে মানুষপটে ভেসে উঠল স্নিগ্ধ হাসোজ্জ্বল একটি মুখ, যার সাথে মাত্র 2বার মোলাকাত হয়েছে রাশাদের। ক্ষণপরিচিত নারীর স্মৃতিকে অবাক হলো রাশাদ। আনমনেই হাসলো। মেয়েটির সাথে আরেকবার দেখা হলে কি খুব মন্দ হতো? কে জানে, হয়তো তাদের গল্পটা সেখানেই শেষ। রহমত অধৈর্য স্বরে বলল, ওই শামসুর নাতি আসতেছো কে রে? আমি কি মস্করা করলাম নে? বলেন দাদা, কি জন্য আসা? আমার 23,000 টাকা হইছে। রাশাদের চোখ কুচকে এলো, তীক্ষ্ণ হলো দৃষ্টি। উবে গেল সরল হাসি, বিদ্বেষী সুরে শুধালো, কিসের টাকা রহমত দাদা? ও মা, বোনের বিয়াখানা টেহা দিবা না? আমারে ডাকছিল শামসু। রান্নার ভার আমারই দিছে। আমিও কইছি এমপি সাহেবের মন একেবারে পটাই দিব, আমার রান্নায় আঙুল চাটবো। দাদা ডাকছে আপনাকে? হ, কই এই মাসের শেষে বিয়া, তোমার থাইকা টাকা নিতে, আমি তাই আইছি। রাশাদের চোখে মুখে বিরক্তি পরিস্ফুটিত হলো। বুঝলো এবার হয়তো দাদার সাথে আরেক চোট ঝামেলা হবে। এতবার বলার পর সেই বিয়ের জন্য উতলা হয়েছে। ফাইজানের সাথে কথা কাটাকাটি চলছে শরীফার। মা ছেলের মধ্যে এখন নীরব যুদ্ধ চলছে। ফাইজান বিয়ে করবে না, শরীফা বিয়ে দিবে। শরীফা তাই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে কথা বন্ধ করে দিয়েছে ছেলের সাথে। ছেলেকে চেনা আছে তার, সুরসুর করে লাইনে চলে আসবে। কিন্তু এবার তেমন হলো না। প্রায় 36 ঘন্টা মা ছেলের মধ্যে কথা হলো না। অথচ ফাইজান একটিবারও তাকে ফোন দেয়নি। সে চলে গিয়েছে ঢাকা। শরীফা তখন বারবার দেখতে লাগলো ফোন, কিন্তু হতাশা ছাড়া কিছুই পেল না। অবশেষে না পেরে ফোন দিল ফরিদকে। ফরিদ 3বারের মাথায় ফোন ধরলো। আম্মা বললেন, ওই গাদাটা কই? পার্টির লোকদের সাথে আছে, কথা বলতেছে। আসলে আপনারে ফোন দিতে বলতেছি। লাগবে না, মনে হচ্ছে আমি মরে যাচ্ছি কথা বলতে। লাট সাহেবের বাচ্চাটাকে বলিস বিয়ে হবে, ও চাইলেও হবে, না চাইলেও হবে, নয়তো আমি অন্য শুনে বসবো। ধর্মঘট। ফরিদ দীর্ঘশ্বাস ফেলল। ফাইজান তখন নিজের কাজে ব্যস্ত। হতাশ স্বরে বলল, আম্মা কাজ দিবে না, কেন জেদ করতেছেন? শোন ফরিদা, ওইটা তোর স্যার হইলে আমি ওর মা। জেদের দেখছস কি? এবার আমি সংঘাসা উদাহরণ দেব, এই বলে দিলাম। বলেই খট করে কেটে দিল শরীফা। ফরিদ ভাইজানকে সবটা জানালো, কিন্তু সে নির্বিকার। খুব শান্তভাবে বলল, এসব ভাওতাবাজি ফরিদ, কান দিও না। মাকে আমি চিনি, সে আর যাই হোক অন্য সনে বসবেন না। ঘরের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ভাইজান এবং দাদার কোন্দল ভয়ঙ্কর রূপ নিচ্ছে। হুমায়রার ভয় হচ্ছে কোনো অনর্থ না ঘটে। অশান্তি লাগছে সবকিছু। পড়াশোনায় মন বসছে না। সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে মন চাইছে। তাই ঘর ছেড়ে দিঘির পাড়ে এলো হুমায়রা। শীতল হাওয়া বইছে তখন বাতাবরণে। আকাশে কমলা রঙের লীলা খেলা। অগোছালো চুল উঠছে। দিঘির পাড়েই বসেছিল, খেয়াল করলো দূরে জটলা বেঁধেছে। কৌতূহলে সেখানে ছুটে গেল কিশোরী। ভিড় ঠেলে ভেতরে যেতেই চোখ বিস্ফোরিত হলো। মাটিতে অজ্ঞান মূর্ছিত হয়ে পড়ে রয়েছে শরীফা। শরীফাকে চিনতে সময় লাগলো না কিশোরীর। মানুষটার সাথে তার পরিচয়ের সময়টা ক্ষীণ হলেও স্মৃতিগুলো মস্তিষ্কে চেপে আছে। কিছু মানুষ আছে তাদের সাথে কাটানো মুহূর্তগুলো খুব স্বল্প থাকে, কিন্তু না চাইতেও বিশেষ একটা বন্ধুত্ব তৈরি হয়। শরীফার সাথে হুমায়রার সম্পর্কটাও তেমন। খোশ মেজাজ মানুষটিকে এমন মূর্ছিত দেখে কোথাও না কোথাও ভীষণ খারাপ লাগলো হুমায়রার। আশেপাশে মানুষের কাছে অনুরোধ করলো সে। মানুষ ধরাধরি করে শরীফাকে চেয়ারম্যান বাড়িতে আনা হলো। দেলোয়ার সাহেব বোনকে দেখে খানিকটা চিন্তিত হলেন। স্ত্রীর কাছ থেকে বোনের বিগত কিছুদিনের পাগলামি সম্পর্কে সে অবগত। ফাইজান এখন ঢাকায়। সেই উচিলায় বিগত 1.5 দিন খাওয়া দাওয়া থেকে বিরত
হয়েছিলেন তিনি। খেতে বললে অরুচি অরুচি করেন। মতি ডাক্তার প্রেশার মেপে বলল, এখন স্যালাইন খাওয়ান, ওনার প্রেশার তো অনেক কম, ডিম খাওয়ান পারলে। দেলোয়ার সাহেব শরীফার উপর ক্ষিপ্ত হলেন, কিন্তু বোনের জিদ সবসময় বেশি। নিজের জেদের বাহিরে নিজেকেও তেল্লাই করেন না, তাই সব জেনেও কিছু বলতে পারছেন না। এদিকে হুমায়রা দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। কেন যেন মহিলার এমন অবস্থায় তাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। পানির ঝাপটা দিলে জ্ঞান ফিরে। শরীফার কিন্তু শরীর প্রচুর দুর্বল, নারীর স্পন্দন ক্ষীণ। তার ডায়াবেটিস আছে, লো প্রেশারের সমস্যা আছে, কিন্তু সে খাওয়া দাওয়া ছেড়ে অনশনে বসেছেন। সালমা ডিম সিদ্ধ করে এনেছেন, কিন্তু নাছরবান্দা শরীফা খাবে না। সে তার জিদ অক্ষত রেখেছে। দেলোয়ার খুব রাগারাগি করলেন, কিন্তু কাজে দিল না। বাহির থেকে হুমায়রা সবটাই শুনল। অহেতুক এখানে দাঁড়িয়ে থাকার মানে নেই, তবুও দাঁড়িয়ে আছে। সালমা হাল ছেড়ে বেরিয়ে এলো। দরজার বাহিরে জুবুথুবু হয়ে দাঁড়ানো হুমায়রাকে দেখেই সে এগিয়ে এলো। তার হাতে ডিমটা ধরিয়ে বলল, একটু দেখো না, যদি খাওয়াতে পারো। আমি? তুমি বললে শরীফা মানা করতে পারবে না। হুমায়রা বেশ বিপাকে পড়ল। সে বুঝলো না তার কথা কেন মানবে, কিন্তু মানাও করতে পারল না। অনুভব করলো সে শরীফার প্রতি ভালোই দুর্বল। হয়তো দুর্ঘটনার দিন তার আন্তরিক ব্যবহারের দিকে। মানুষটি বাচাল, একটু পাগলাটে বটে, কিন্তু খারাপ নন। তাই না চাইতেও তাকে খাওয়ানোর দায়িত্ব নিল হুমায়রা। হুমায়রা যখন ঘরের দরজা আস্তে করে কড়া নাড়ল, শরীফা চোখ মেলে চাইলেন। হুমায়রাকে দেখেই তার নেত্রকোণে খুশির ঝলক দৃশ্যত হলো। মেদুর মুখখানা উজ্জ্বল হলো। গদগদ স্বরে বলল, তুমি এখানে? ওই তো তোমাকে নিয়ে এসেছে শরীফা। সাফাই গাইল সালমা। হুমায়রা তাকে অসুস্থ অবস্থায় এখানে নিয়ে এসেছে শুনে যেন প্রসন্নতা বাড়লেও শরীফার। হাত নাড়িয়ে কাছে ডাকলো সে। হুমায়রা প্রশ্রয় পেয়ে এগিয়ে গেল, চেয়ার টেনে সামনে বসলো। খুব ধীর স্বরে শুধালো, আপনি এগুলো কেন করছেন? কোনগুলো? এই যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। শরীফা চুপ করে রইল। হুমায়রা ডিমটা এগিয়ে দিয়ে বলল, আপনি জিদ ছেড়ে দিন চাচি। আপনাকে এমন দেখতে কারোর ভালো লাগছে না, সবাই চিন্তা করছে। তাহলে ওই লাট সাহেবের বাচ্চাটাকে বলো তোমাকে বিয়ে করে নিতে, আমি খেয়ে নিব। বলে কি না আমি ভাওতাবাজি করি। হুমায়রা একটু দীর্ঘশ্বাস ফেললো, ডিমটা এগিয়ে বলল, তা না খেয়ে ভিমরি খেলে আপনার লাট সাহেবের বাচ্চা রাজি হয়ে যাবে? আলবত। বিয়েতে রাজি হয়ে কি লাভ হবে? তুমি আমার ঘরের বউ হয়ে আসবে। কিন্তু আমি তো আপনার লাট সাহেবের বাচ্চাকে বিয়ে করতে চাই না। হুমায়রার কথায় চমকালো শরীফা। আহত গলায় বলল, আমার ছেলেকে বিয়ে করবে না তুমি? ইচ্ছে নেই। আপনিই বলুন, ওনাকে বিয়ে করা যায়? আমার দাম্ভিক বেয়াদব বেরসিক বদরাগী মানুষ অপছন্দ। আর সব গুণ মাশাআল্লাহ আপনার লাট সাহেবের বাচ্চার মধ্যে আছে। কি করে বিয়ে করি বলুন? শরীফা কিছুটা কষ্ট পেল। নিজের ছেলের সাফাই গিয়ে বলল, আমার ছেলেটা খুব ভালো। নিজের ছেলে বলে বলছি না, আসলে ওর যে পেশা ও কেমন করে দিয়েছে। ওর আগে নয়, একটু চাপা স্বভাবের, নিজের মধ্যেই সব কিছু চেপে রাখে। কষ্ট হলেও বলে না ও কষ্ট হচ্ছে। ও সবসময় এমন চাপা স্বভাবের। ইংরেজিতে কি জানি বলে, ইন্ট্রোভার্ট। হ্যাঁ ওইটা। হাফসা মারা যাবার পর আরও নিজেকে আটকে ফেলেছে। এখন যেন অনুভূতি শূন্য হয়ে গেছে। তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমার মন বলেছিল তুমি ফাইজানের জন্য একদম খাপে খাপ। হুমায়রা মলিন স্বরে বলল, এই ভুল ধারণা হবার কারণ? ভুল ধারণা বলছো? যে মানুষটি আমাকে সহ্য করতে পারে না তার জন্য আমি খাপে খাপ? এটা তোমার এখন মনে হচ্ছে। বিয়েটা হোক, দেখবে দুজনকে চোখে হারাবে। শরীফার কথা শুনে সশব্দে হেসে উঠল হুমায়রা। মানুষটার চিন্তার পরিধি দেখে না হেসে পারছে না। তার মুখের কাছে ডিমটা নিয়ে বলল, আচ্ছা এবার খেয়ে নিন। খাবো না, অনশন ভেঙে যাবে। জেদ ভালো, কিন্তু নিজের ওপর কিসের জেদ? এই যে আপনি খাওয়া দাওয়া ঔষধ ছেড়ে জেদ দেখাচ্ছেন, এতে কিন্তু ক্ষতি আপনারই। যদি আপনার ছেলে রাজিও হয়, আপনার জন্য কিন্তু বিয়েটা পিছাবে, কারণ আপনি তো ভিমরি খেয়ে বিছানায় থাকবেন। জেদ করতে হলে অন্যভাবে করুন। অন্য কিভাবে করা যায়? শরীফার চোখে ঝলকাচ্ছে অকৃত্রিম কৌতূহল। হুমায়রা বলল, আপনি খেয়ে নিলেই আমি বলবো। ঢপ দিচ্ছ? সত্যি কথা, আমি মিথ্যে বলি না। শরীফা হাসলো। অবশেষে সে খেলো। খাওয়া দাওয়া শেষে হুমায়রা বলল, চাচি আমি এখন যাই? আরো কিছুক্ষণ থাকো না, ভালো লাগছে তো। কাল আসবো খন, আপনাকে নিয়ে মেলায় যাব, পাশের গ্রামে হচ্ছে। যাবেন? যাব মানে আলবাত যাব, কিন্তু বললে না তো। খাওয়া বাদ দিয়ে কি করে আমার ছেলেকে জব্দ করা যায়? কালকে যখন আমরা বের হব কাউকে বলবো না। আপনার ছেলে আপনাকে খুঁজতে খুঁজতে চুল ছিঁড়ে ফেলবে, টাক হয়ে যাবে। তখন তাকে ফোন করে জানাবো। সে যদি কথা না শোনে তবে আপনি আর ফিরবেন না।
শরীফার বুদ্ধি পছন্দ হলো হুমায়রার। গদগদ কণ্ঠে বলল, বেশ বুদ্ধি তো, আগে মাথায় আসেনি কেন? খাবার না খেলে বুদ্ধি পাথর হয়ে যায়। হুমায়রার কথায় হেসে উঠল শরীফা। হুমায়রা তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ঘর থেকে বের হতেই মুখোমুখি হলো ফাইজানের। ফাইজান হন্তদন্ত মতো হেঁটে আসছিল। হুমায়রার সাথে প্রায় ধাক্কা লেগেই যাচ্ছিল। হুমায়রাকে দেখেই দাঁড়িয়ে গেল। চোখে মুখে বিস্ময় অবাক স্বরে বলল, আপনি এখানে? চাচি দিঘির ওখানে বেহুশ হয়ে গিয়েছিল, আমার চিন্তা হচ্ছিল তাই এসছি। ফাইজানের দৃষ্টি সরু হলো। ধার বাড়ল, বিস্ময়ে প্রকাশ না করলেও কিছুটা বিস্মিত হয়েছে বটে। এই মেয়েটা সবসময় তাকে অবাক করে। অবাক হয় তার উজ্জ্বল তেজি দৃষ্টিতে, অবাক হয় তার ভরিতাহীন অঙ্গভঙ্গিতে। সে ভয় পায় না বললে ভুল হবে, কিন্তু সেই ভয় তাকে কাবু করে না। ফাইজানের তীক্ষ্ণ দৃষ্টিতেও সে কাবু হয় না। নিশ্চুপ কিছু সময় তাকিয়ে রইল সে হুমায়রার দিকে। হুমায়রা কিছুটা অপ্রস্তুত হলো। পরক্ষীণ দৃষ্টি তাকে বিব্রত করলো। ফাইজান ঘড়ির দিকে এক দফা তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।